যাচ্ছি, পাকিস্তান যেরকম একটা মিলিটারি ব্যাকড বাফার গভর্নমেন্ট হয়ে আছে, বাংলাদেশও আসলে ওই দিকে নিয়ে যাওয়ার প্ল্যান। এই কারণেই দেখবেন পাকিস্তানি বিভিন্ন মিলিটারি বলেন, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীর লোকজন আসতেছে, তারা মিলিটারির সাথে কথা বলে তারা চলে যাচ্ছে। এখানে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে একটা দ্বৈত শাসনের মতো পরিস্থিতি আপনার তৈরি হয়েছে। আপনি দেখেন মিলিটারি, আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এক্সট্রিম অবস্থায় আছে, এর মাঝে সেনাবাহিনী থেকে, সশস্ত্র বাহিনী থেকে 29,000 কোটি টাকা চাওয়া হয়েছে। 29,000 কোটি টাকা। এই দেশে হামের টিকা পাচ্ছে না। টিকার কথা বাদ দিলাম, ভ্যাকসিনেশন, এই আপনার প্রতিদিন পত্রিকার রিপোর্ট আসছে 5টা 7টা 8টা হসপিটাল ঘুরে আইসিইউ বেড পাচ্ছে না, প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। এই যে এটা সাজানো গভর্নমেন্ট, তারা এই একটা ক্রাইসিসকে টেকেল দিতে পারতেছে না, তার ফাইন্যান্সিয়াল স্ট্রেনের কারণে। সেখানে আমাদের মিলিটারি যারা গত 2 বছর ধরে, প্রায় 2 বছর ধরে মিনিস্ট্রি পাওয়ার নিয়ে দেশে থাইকা চোখের সামনে দেশটাকে ধ্বংস হইতে দিচ্ছে, তাদের এখন হচ্ছে 29,000 কোটি টাকা লাগবে তাদের মিলিটারি পাওয়ার বাড়ানোর জন্য। ওদের কি দরকার আছে বাংলাদেশ? যদি কি করবে তারা, আপনি আমাকে এটা বলেন। এরা কি বাংলাদেশকে ওন করে? এদের কোন জায়গা থেকে আপনি দেখছেন যে এই হাম নিয়ে তারা একটা কথা বলতে? কিন্তু কিছুদিন আগে ঠিকই আপনি দেখেন ওয়াকার সাহেব একটা কথা বলছে যে আমাদের যদি বিমান থাকতো অত্যাধুনিক, তাইলে হচ্ছে আমাদের এই রোহিঙ্গা ইস্যু হইতো না। বিমান থাকলে রোহিঙ্গা ইস্যুতে আপনি কিভাবে ট্যাকেল দিতেন? আপনি ফায়ার ওপেন করতেন এই ইয়ার মানুষজনের কাছে? এটা কেন বলছে সেটারও কারণ আছে। কারণটা হলো, আমি আপনাকে বলি, এই ইন্টারিমের সময় কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তারা তুরস্ক বলেন, ইউরোপের বিভিন্ন কান্ট্রির মশাব বলেন, বিভিন্ন দেশের সাথে প্রচুর চুক্তি করছে, ক্রয় চুক্তি। একদম কোনো ধরনের টেন্ডার নাই, কিছু নাই, ডিরেক্টলি পারচেস অর্ডার দিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটাতে 40%, 50%, 60% কমিশন। এখন এই জিনিসগুলো কখন কমিশনটা তার পকেটে কখন ঢুকবে, তাদের পকেটে কখন ঢুকবে? যখন পারচেসটা মেটেরিয়ালাইজ হয়। এখন সরকার টাকা দিতে পারতেছে না, সরকার তো টাকা নাই। আপনার ব্যাংক নোট ছাপায় না হয় হচ্ছে আপনি ইন্টারনাল খরচ মিটাইতে পারতেছেন, কিন্তু এই ছাপানো টাকা দিয়ে তো আর হচ্ছে আপনার এলসি খুলে পারচেস করতে পারবেন না। তো মিলিটারি যখন দেখতেছে যে সরকার চাপে পড়িয়া বোয়িং কিনতে ঠিকই বাধ্য হয়েছে, বোয়িং কিনতেছে, তাইলে আমরা যেগুলো কিনতে চাইছি এগুলো আমাদেরকে দিচ্ছে না কেন? এই কারণে কিন্তু ওয়াকার সাহেব অনেকদিন, প্রায় আফটার মোর দেন 2 মান্থস, হঠাৎ করে সে বের হয়ে আসছে, আইসা বক্তব্য দেওয়া শুরু করলো, আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা করি, আমরা বিশ্বের বেস্ট নির্বাচন উপহার দিছি, এখন আমাদের অস্ত্র দরকার। তো এই যে এটা কিসের ইন্ডিকেশন দেয়? যদিও তারা বলছে জুন মাসের মাঝে ফেরত যাবে, আমি ব্যক্তিগতভাবে এখনো সেই বাস্তবতা দেখি না, যে তারা আসলে ফিরে যাওয়ার কোনো লক্ষণ দেখি না। তার কারণটা হচ্ছে যে তারা মাঠে থেকে এই প্রেসার দিয়া তাদের এই স্বার্থ সিদ্ধি, এই যে 29,000 কোটি টাকা চাইছে, এটা কিন্তু রেগুলার প্রতিরক্ষা খরচের বাইরে, অর্থাৎ প্রতিরক্ষাদের জন্য যে বাজেট বরাদ্দ দেওয়া হয় তার বাইরে হচ্ছে এই টাকাটা। কেউ এদেরকে জিজ্ঞেস করে না যে তারা যে শত শত কোটি টাকার বিজনেস করে। বাংলাদেশে এমন কোন সেক্টর পাবেন না যেখানে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী বিজনেস করে না। সেখানে লভ্যাংশ তারা সরকারকে কেন দেয় না? সেই টাকা কই যায়? সো আলটিমেটলি বাংলাদেশের মিলিটারি যে একটা, এটা টোটালি ফেইলিওর একটা অ্যাপ্রোচ, মানে এই মিলিটারির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে আসলেই কোনো ধরনের ভূমিকা রাখতেছে না, সেটা তো 5 আগস্টে তারা প্রমাণ করছে, এবং সেটার কন্টিনিউটি এবং সেটা বর্তমানে তার সার্বিকভাবে সকলটা খেয়ে নেওয়ার ধান্দায় আছে। তাইলে আপনি যদি খেয়াল করেন, যেভাবে আমাদের ফরেন পরিস্থিতিগুলো একের পর এক ম্যানিপুলেটেড ওয়েতে একমুখী যাত্রা দিচ্ছে, যেভাবে এখানে পাকিস্তান থেকে প্রতিনিয়ত হচ্ছে আপনার শেডো ওয়েতে একটা সম্পর্ক স্থাপন, বিভিন্ন চুক্তি, আপনার সমস্ত আমদানি, এই ধরনের বিষয়গুলো যাচ্ছে, এবং একই সাথে মিলিটারির যে রোল, তিনটাকে যদি কম্বাইন করেন, তাইলে এই বাংলাদেশ যে আসলে একটা মিলিটারি ব্যাকড একটা পুতুল রাষ্ট্রে পরিণত হইতে যাচ্ছে। এবং বিশ্বের যে কোনো জায়গায় আপনি দেখবেন যেখানে এরকম পুতুল রাষ্ট্র বা করদ রাজ্য আপনি যাই বলেন না কেন, সেখানে আলটিমেটলি ওইটার ইন্টারনাল মেকানিজম ফাংশন করতে হলে তো হচ্ছে এক্সটার্নাল স্টেক হোল্ডারদের কারো না কোনো প্রতিনিধি লাগবে। তারা যে কোনো পলিটিক্যাল পার্টির থাইকা, হ্যাঁ, ইউনুসকে তারা কাজে লাগাইছে, 18 মাসে সরাইও দিচ্ছে, কারণ ইউনুস তো আর 18 মাসের জন্য আসে নাই। ফর দ্য টাইম বিং এই বিএনপি নেতৃত্বাধীন এই সরকার আসছে, তারেক রহমান কাইনে বসায়া প্রাইম মিনিস্টারশিপ এনজয় করতে দিচ্ছে, এবং সুযোগ মতো তাকে আসলে সরাই দিবে। কারণ এই ধরনের জনস্বার্থ বিরোধী কার্যক্রম কোন একটা রাষ্ট্রে চালাইতে হইলে সবচেয়ে সেফ আর অপশন হচ্ছে এখানে একটা মিলিটারি ব্যাকড একটা পুতুল সরকার দেওয়া, অথবা সরাসরি হচ্ছে মিলিটারি স্টেটে পরিণত করা। বাংলাদেশ সেদিকেই যাচ্ছে। এই যে পাকিস্তানপন্থী একটা গভর্নমেন্ট এখানে এস্টাবলিশড হচ্ছে, মার্কিন স্বার্থ দেখতেছে, ভারত কি চুপ থাকবে এখানে? হ্যাঁ, দেখেন, আমি ভাই হচ্ছে তো আমরা আগের প্রোগ্রামে বেশ কিছু বার এই জিনিসটা আলোচনা করেছি, যে তখন খলিলুর রহমান গেল, তখন আমরা একটা পর্ব করেছিলাম এটা নিয়ে। হ্যাঁ, তারা অনেক ধরনের কিছু বলার চেষ্টা করছে, আলটিমেটলি
আমরা কিন্তু ক্লিয়ারলি বলেছিলাম যে ভারত তার স্পেসিফিক কিছু বিষয়গুলো অ্যাড্রেস করেছে, এগুলো যদি সর্ট আউট হয়, সমাধান হয়, তাহলে তারা তো আসলে ধরে খোলা মনে সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করছে। কারণ ভারত চেষ্টা করেছে যে যেহেতু ইন্ডিয়ান নেগেটিভ বাংলাদেশে একটা রাজনৈতিক উপকরণ, সো তারা আলটিমেটলি সকল মানে তারা তাদের জায়গা থেকে যে আসলে এই গভর্নমেন্টের সাথে কাজ করতে চায়, টাইম মিনস হচ্ছে যে একটা রেগুলার যে ডিপ্লোমেটিক রিলেশন সেটার ডেপথ যেমনই হোক না কেন, অন্তত রেগুলারিটি যেন থাকে, নর্মালিটিটা বজায় রাখার জন্য কিন্তু তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছে। আপনার খালেদা জিয়ার আপনার ফিউনারালে এসেছে, তাদের পার্লামেন্টে খালেদা জিয়াকে নিয়ে শোক প্রস্তাব আনা হয়েছে, হ্যাঁ, আপনার খলিলুর রহমানকে তার প্রথম সফরে গিয়েছে, সবকিছু জায়গা থেকে কিন্তু তারা তাদের জায়গা থেকে এই অবস্থানটা নিয়েছে। কিন্তু আপনি যখন এই দেশের আপনার কোন রাষ্ট্রের সভেরেনিটিকে অ্যাটাক হওয়ার মতো কোনো ধরনের পরিস্থিতি তৈরি হবে, তারা এখানে তো দুইটা ফ্যাক্ট, নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশের সাথে দুইটা প্রতিবেশী রাষ্ট্র পারস্পরিক সম্পর্কের মাধ্যমে উভয় দেশ বেনিফিট হয়, এটা হচ্ছে বাস্তবতা, এবং আমরাও আমাদের ক্ষেত্রে সেম জিনিস। প্রথমত তারা এই জায়গাগুলো সংকুচিত করবে, কিন্তু যদি কখনো তাদের সভারেনিটির উপর কোনো ধরনের অ্যাটাক আসার সম্ভাবনা তৈরি হয়, সেই ক্ষেত্রে তো অন্য 8-10টা রাষ্ট্র যেভাবে ইনিশিয়েটিভ নেয়, সেটা অ্যাগ্রেসিভ হোক বা যাই হোক না কেন, তারাও তো ওই পলিসির দিকে যাবে, এবং তারা তো এই প্রিপারেশন নিচ্ছে। বাংলাদেশের বর্ডার এরিয়াতে ইতিমধ্যে আপনার এক্সট্রা দুইটা মিলিটারি বেস তৈরি করা হয়েছে। তারা এখানে আমাদের যে আপনার বর্ডার এরিয়াতে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে, অর্থাৎ তারা কিন্তু তাদের আপনার হচ্ছে প্রোয়েক্টিভ মেজার নেওয়া শুরু করেছে। কিন্তু তারপরেও তারা আসলে যেহেতু অনেকের মতে একটা ডেমোক্রেটিক কাভারেজে একটা সাজানো নির্বাচন একটা সরকার আসছে, তাদের হয়তো এক্সপেকটেশন ছিল যে গুণগত কিছু পরিবর্তন হইলেও হবে, কিন্তু এটা আসলে তার থেকে খারাপ হয়েছে। কারণ একটা দলে মূল চরিত্র তো কোনো পরিবর্তন হয় না, বিএনপি জামাতের মূল চরিত্র তো পরিবর্তন হওয়ার কোনো কারণ নাই। যে রাষ্ট্রটা একসময় 10টা অস্ত্র আনছে, যারা এখন যাদের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে ভারত বিরোধিতা, মূল পুঁজি, তারা তো আসলে এই জায়গা থেকে বেরোয় আসতে পারবে না। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, নতুন করে কিন্তু ওই ইন্ডিয়ান নেগেটিভের যে আলাপটা, সেটা কিন্তু প্রতিনিয়ত আবার চাঙ্গা হচ্ছে, প্রতিনিয়ত এই জিনিসটা আসছে। কিছুদিন আগে আমি সার্জিসকে বলতে দেখলাম, মানে এই পোলাপান গুলো ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করছে, এদের মাথায় যে কি আছে, সমস্যা হচ্ছে যে সামহাও একটা হুট করে পাওয়া ক্ষমতার মাধ্যমে তো তারা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক পাওয়ারফুল হয়ে দাঁড়াইছে, তাদেরকে এইভাবে এম্পাওয়ার করা হয়েছে, হ্যাঁ, এবং এক একটা চেহারা ছবি দেখেন, দুর্নীতি করাপশন করে ফুলে ফেলে বেড়ে উঠছে। সেই ছেলে বলতেছে যে আদানির সাথে, এটা কিন্তু অনেক আগের কথা না, এনসিপির প্রোগ্রামে এই বলতেছে যে আদানির সাথে যে চুক্তিটা, সেই চুক্তিটা আদানি হচ্ছে মোদির কেশিয়ার, এবং আদানির সাথে যে চুক্তিটা করা হয়েছে সেই চুক্তির মাধ্যমে মূলত আওয়ামী লীগ গভর্নমেন্ট মোদিকে চাঁদা দিত। সরাসরি পাবলিক প্রোগ্রামে এই ধরনের বক্তব্য দিচ্ছে, এরকম সাজানো বক্তব্য না, এবং এটা এনসিপির প্রোগ্রামে দিয়েছে। তার মানে এই দলটা আসলে এই জিনিসটাকে হচ্ছে এন্ডোর্স করে, এটা কি হচ্ছে বাস্তবতা। এটা নিয়ে কাউকে কোনো কথা বলতে দেখছেন? আপনি দেখেন প্রতিনিয়ত এই ইন্ডিয়ান নেগেটিভ, যে আপনার টাকলা ফুয়াদ বলেন, এরা বলেন, আবার নতুন করে যে আপনার এই যে নাসির যে ছেলেটা আছে নাসিরউদ্দিন, তাকে আমরা দেখলাম হচ্ছে বর্ডার এর একটা সীমান্ত একটা হত্যাকাণ্ড সংক্রান্ত ইস্যুতে, যেখানে বাংলাদেশের আপনার হচ্ছে বিজিবি তারা বলতেছে যে এখানে আসলে তারা এই নোম্যান্স ল্যান্ড না, ভারতীয় সীমানা থেকে মাছ ধরতে গিয়া তারপর একটা পর্যায়ে ফায়ার ওপেন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী, সেখানে এটা হয়েছে, তারা কিন্তু ক্লিয়ার করছে। তারপরেও দেখলাম যে নাসিরউদ্দিন হচ্ছে আপনার ইয়াতে চলে গেছে, কি বলে বর্ডার এরিয়াতে সে ঘুরে বেড়াইছে। আমরা বক্তব্য দেখতেছি যে একটা লাশ পড়লে ওইদিকে 10টা লাশ ফেলতে হবে। তার মানে কি, ইউনূস আমলের যে বক্তব্যটা, যে ইন্ডিয়ান স্ট্রং নেগেটিভটা ছিল, সেটা আবারও ফিরে আসছে, এবং এটা সরাসরি সরকারের যারা আছেন তাদের ইন্ধনে প্রকাশে হচ্ছে। তাহলে বলতে পারেন যে মাঝখানে যে একটা কাইন্ড অফ নেগোসিয়েশনের মতো হয়েছে, সেটা কেন হয়েছিল বা কি হয়েছিল? আসলে ব্যাপারটা হচ্ছে যে তারা, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, তারা ভারতকে এই জায়গায় ইউজ করছে আর কি, যে তারেক রহমানের দেশে ফিরে আসা আনুষঙ্গিক এই বিষয় একটা সাজানো নির্বাচন করে নেওয়ার জন্য ভারতের মুখটা ফর দ্য টাইম বিং বন্ধ রাখা দরকার ছিল, বা ভারতকে অনবোর্ড করা দরকার ছিল। কারণ আলটিমেটলি অনবোর্ড বলতে আমি এটা বোঝাচ্ছি না যে বাংলাদেশ ইন্টারফেয়ার, আমি বোঝাচ্ছি যে একটা সরকার যদি ভারত এটার সাথে কাজ করতে রাজি হয়, তাহলে এটা ইন্টারন্যাশনালি এটার অ্যাকনোলেজমেন্ট পাওয়া সহজ হয়। তাহলে মূলত এই কারণেই আপনি দেখবেন যে ইউনূসের লাস্টের 1 মাস এবং তারেক সরকারের পরবর্তী 1 মাস, এই 2 মাস ইন্ডিয়ান আলাপসালা বাংলাদেশে একটু কম ছিল, এবং এখন থেকে আপনারা খেয়াল করেন একই জিনিস, এবং খলিলের সফরটা, এরপর থেকে প্রতিনিয়ত এই জিনিসগুলো ফিরে ফিরে আসতেছে। তার মানে তারা অলরেডি যে প্রমিস, যে কমিটমেন্ট বলেন, বা যে গুডউইল ছিল, যে বিষয়গুলো আলোচনা হয়েছে, তার একটাও স্যাটিসফাই করে নাই। ভারতকে তারা ব্যবহার করিয়া একটা ইলিজিমেট গভর্নমেন্টকে কাইন্ড অফ লেজিটিমেসি দিচ্ছে, তারেক রহমান দেশে ফিরে আসছে, এসে তাদের যে
চিরায়ত প্রো পাকিস্তানি ভাবধারার যে রাজনীতি, পাকিস্তানকে শত্রু রাষ্ট্র করার যে রাজনীতি, সেটা তারা পুনরায় শুরু করছে। এবং ভারত পাকিস্তান, আপনি খেয়াল করে দেখবেন যে পাকিস্তানের, আমি ইভেন মাঝে মাঝে নেটে সার্চ করে দেখি যে পাকিস্তানের গভর্নমেন্ট এগুলা কি কাজ করতেছে। তো আপনি যদি পাকিস্তান রিলেটেড সার্চ দেন, দেখবেন যে হচ্ছে প্রতিদিন নিউজ দেখবেন যে কোথায় বোমা হামলায় কয়জন মারা গেছে, এটা হচ্ছে মেইন জিনিস। এরপরে আপনি দেখবেন যে পাকিস্তানের কোন ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে আসতেছে, অর্থাৎ পাকিস্তানের এই মিলিটারি বলেন বা সরকার বলেন, তারা তার নিজের রাষ্ট্র চালাইতে যে পরিমাণ এফোর্ট দিচ্ছে, তার থেকে বেশি পরিমাণ এফোর্ট এখন তারা বাংলাদেশকে নিয়ে দিচ্ছে, লিটারেলি তাই। হ্যাঁ, সো এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে আসিফ মনির এবং শাহবাজ শরীফ তাদেরও আসার সম্ভাবনা আসছে, যদিও এটা এখনো নিরপেক্ষ কোনো অথেন্টিক সাইট থেকে করা যায় না, কিন্তু এটা অবিশ্বাস করার সুযোগ কম, কারণ সরকার তো আসলে কোনো কিছুই প্রকাশে জানাচ্ছে না। এই 24 ঘন্টার সফরে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, এটাও তো ঢাক গোপন করে আসছে। তো তারা এইরকম একটা জিনিস যথেষ্ট সম্ভাবনা আছে যে আসতে পারে। অর্থাৎ সার্বিকভাবে এখানে এই যে ভারত বিরোধী নেগেটিভের যে জোয়ার তৈরি করছিল ইউনূস তার নিজস্ব স্বার্থে, সেম একই জিনিস আপনার হচ্ছে এখানে তৈরি হইতে যাচ্ছে। এবং আপনি যে জিনিসটা বলেন, তাইলে কি হবে, তখন আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিচ্ছিল, সেটা হচ্ছে চালু হয় না এখনো। আমাদের ভিসাগুলো কিন্তু এখনো রেগুলারাইজ হয় নাই। আপনার চিকিৎসা পারপাসে বা বিজনেস পারপাসে ভিসা দেওয়া হচ্ছে, টুরিস্ট ভিসা কিন্তু এখনো ওপেন হয় নাই। সেগুলো আস্তে আস্তে তারা কার্টেল হয়ে যাবে। আমাদের ফুয়েলের যে বিষয়টা ছিল, আপনি দেখেন ভারতের জায়গা থেকে ভারতের আন্তরিকতার আপনি ন্যূনতম কোনো হচ্ছে দোষ দিতে পারবেন না। ভারত প্রায় 150 কোটির একটা মানুষ, তারাও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইসিসে ফর শিওর তারাও ক্রাইসিসে পড়েছে, তাদের এখানে ফুয়েল ক্রাইসিস হয়েছে। আপনি দেখেন কয়েকদিন আগে নরেন্দ্র মোদী কিন্তু পাবলিকলি 5 পয়েন্ট মানে রিকোয়েস্ট করেছে জনগণকে যে আপনারা পারলে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করেন, অর্থাৎ জ্বালানি ব্যবহারে আপনি যতটুকু পারেন এই ক্রাইসিসের সময়ে আপনারা সীমিত হন। তো তথাপি তারা কিন্তু নিয়মিত বাংলাদেশকে ডিজেল দিয়ে যাচ্ছে, তাই এই ডিজেলটা একসময় বন্ধ হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনি যদি কেউ মনে করে যে বাংলাদেশের ল্যান্ড ব্যবহার করিয়া, পাকিস্তানের তো মূল উদ্দেশ্য এইটাই, কারণ আমরা পাকিস্তানের তাদের যে জঙ্গি গোষ্ঠী, সরকার সমর্থিত যে জঙ্গি গোষ্ঠী লস্করে তাইবা, তার প্রধান হাফিজ শেখকে বলতে শুনছি যে পরবর্তীতে আমাদের পূর্ব পাকিস্তানি ভাইয়েরা প্রস্তুত হচ্ছে, পরবর্তীতে ভারতকে 2 সাইড থেকে অ্যাটাক দেওয়া হবে। এবং পাকিস্তানি ডিফেন্স মিনিস্টারও কিন্তু এই ধরনের একটা রিমার্ক দিয়েছে, যদিও পরবর্তীতে সে অন্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, বাট বিষয়টা তাই। তো আমি এটা বলতে পারি অন্তত যে পাকিস্তানের যে মানে ভারতের যে ডিফেন্স ক্যাপাসিটি বলেন, ভারতের যে আপনার সক্ষমতা বলেন, কোনো কারণে যদি বাংলাদেশের ভূমি ভারতে আক্রমণের মানে ওয়েপন হিসেবে ব্যবহার হয়, তাইলে ভারত দে ক্যান প্রোটেক্ট দেয়ার ল্যান্ড, ভারত তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেটা করতে পারবে। তো আলটিমেটলি ক্ষতিটা তো হবে আমাদের, এই পাকিস্তান আবার তারা পাকিস্তানে চলে যাবে। কিন্তু এই যে একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি করে যাচ্ছে, সেটা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে কল্যাণ করবে। এই যে ভারতের ভিসা বন্ধ আছে, ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? এদেশের সাধারণ মানুষ, এদেশের সাধারণ ব্যবসায়ীরা। আমাদের ভারত থেকে পেঁয়াজ না আসলে আমাদের পেঁয়াজের দাম 200 টাকা ছাড়া যায়, এটা তো রিয়েলিটি। কাঁচামরিচ না আসলে কাঁচামরিচ 150 টাকা 200 টাকা যায়। সো এই সিচুয়েশন গুলা সাফারার হচ্ছে তো জনসাধারণ, জনগণ। তো আলটিমেটলি সিচুয়েশনটা আসলে একদিকে পাকিস্তানমুখী যাত্রা, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেডো বিভিন্ন চুক্তি নতুন করে। এবং আপনি খেয়াল করে দেখেন এই কথাগুলো বারবার কেন আসতেছে, যখনই এই দেশে ক্রাইসিস থাকে, কোন সরকার যখন ক্রাইসিস মিটাইতে পারে না, তখনই ভারতকে সামনে নিয়ে আসে। মানে অর্থাৎ ভারত হচ্ছে একটা প্রপার অজুহাত। এই যে হাম সংক্রান্ত ক্রাইসিস বলেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলেন, এলসি খোলা যাচ্ছে না, একের পরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এটাকে কাভার আপ দেওয়ার একমাত্র উপায় কি? আবারও ধরেন নতুন করে এই ভারত বিরোধীদের বয়ান তৈরি করা, জিহাদি ডাক দেওয়া, আপনার গাজাওয়াতুল হিন্দ করা, এই ধরনের হচ্ছে হাইপোথেটিক্যাল মানে চাইল্ডিশ এবং হচ্ছে রাবিশ টাইপের কথাবার্তা বলা। এই সরকারও সেই পথের দিকে যেহেতু যাচ্ছে, এটা আরেকটা ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে তাদের পায়ের তলায়ও আসলে এই 3 মাসই মাটি সরে গেছে, নাহলে তারা এই ধরনের ডেসপারেট অ্যাটিটিউড করতে হইতো না।